স্নেহের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত এবং বলেছিলাম আজকে আমরা ক্লাসে আলোচনা করব সম্রাট শাহজাহান সম্পর্কে। নিশ্চয়ই তোমরা সেই ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো। আর আজকের ক্লাসে তোমাদের সবাইকে তাহলে আবারও সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস সম্রাট শাহজাহান সম্পর্কে। চলো আজকের ক্লাসে চলে যাই। আমরা জানি যে সম্রাট জাহাঙ্গীরের সময় তার পুত্র খুররম, যিনি পরবর্তীতে শাহজাহান উপাধি পান, তার পিতার কাছ থেকেই। তিনি পিতার বিরুদ্ধে একটা বিদ্রোহ করার কারণে পিতার মনক্ষুণ্ণ থাকেন, কিন্তু পরবর্তীতে তার পিতার মৃত্যুর কিছুদিন আগে তিনি তাকে পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। তো সেই মনোনয়ন ক্রমে 1628 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি সম্রাট শাহজাহান আবুল মুজাফফর শিহাব উদ্দিন মোহাম্মদ সাহিব কিরান সানি শাহজাহান পাতশাহ গাজী উপাধি ধারণ করে মুঘল সিংহাসনে আরোহণ করেন। তিনি সিংহাসনে আরোহণ করার ক্ষেত্রে তার ভাই খসরু, পারভেজ এবং শাহরিয়ার তাদের বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি এই বিরোধিতাকে সফলভাবে উত্তরণ করিয়ে কিন্তু সিংহাসনে আরোহণ করেছিলেন। সেই সম্পর্কে আমরা একটু জানি। তো সিংহাসনে আরোহণ করার পরে সম্রাট শাহজাহানের জীবনীগুলোকে আজকে আমরা তার সিংহাসন আরোহণের পরে পদক্ষেপ, শাসনক্ষেত্রে তার বিভিন্ন ধরনের সংস্কারসমূহ, সম্রাট শাহজাহানের সাথে মমতাজ মহলের যে প্রণয়সূত্র এবং তাজমহল যে নির্মাণ, সে পর্যন্ত আলোচনা করব। এবং আমরা আগামী ক্লাসে চেষ্টা করব শাহজাহানের 4 পুত্রের মধ্যেকার যে সংঘর্ষ সেটি নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, সম্রাট শাহজাহান সিংহাসন আরোহণ করার পরে সম্রাট হিসেবে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো। সম্রাট শাহজাহান তিনি সিংহাসনে আরোহণ করার পরে তিনি রাজপুত যে সর্দার জুজুর সিংহ, তার সাথে একটা সংঘর্ষে লিপ্ত হন এবং 1634 খ্রিস্টাব্দে জুজুর সিংহকে তিনি পরাজিত করেন। এরপরে তিনি আফগান সর্দার খান জাহান লোদির বিদ্রোহ দমন করেন 1631 খ্রিস্টাব্দে। এছাড়া তিনি যখন যুবরাজ ছিলেন তখন তিনি পিতার বিরুদ্ধে যখন বিদ্রোহ করেছিলেন এবং বিদ্রোহ করে তিনি বাংলায় পালিয়ে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি পর্তুগিজ যে ইউরোপীয় বণিক ছিল পর্তুগিজরা, তাদের সাহায্য চেয়েছিলেন, কিন্তু পর্তুগিজরা কিন্তু তাকে ওরকমভাবে সাহায্য করে নাই। এবং তার যে স্ত্রী মমতাজ মহলের 2 দাসীকে নিয়ে কিন্তু পর্তুগিজরা শ্লীলতাহানি করেছিল। এছাড়া সাম্রাজ্যের একটা নিয়ম ছিল যে নতুন সম্রাট অভিষিক্ত হওয়ার পরে বিভিন্ন বণিক শ্রেণী তাদেরকে উপঢৌকন প্রেরণ করবে এবং আনুগত্য প্রদর্শন করবে। পর্তুগিজরা এরকম কোনো কিছু না করার কারণে শাহজাহানের সাথে পর্তুগিজদের একটা সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষে দেখা যাচ্ছে পর্তুগিজদেরকে সম্রাট শাহজাহান তার বিখ্যাত বাংলার সুবেদার কাসিম খানের মাধ্যমে অবগত হয়ে তাদেরকে তিনি পরাজিত করেন এবং প্রায় এই একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে প্রায় 10,000 পর্তুগিজ প্রাণ হারায় এবং মুঘল বাহিনী তাদেরকে পরাজিত করে। তো সম্রাট হিসেবে তার এইসব অভিযানের পাশাপাশি আরও কিছু ছোটো ছোটো অভিযান ছিল, যেমন শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান, তারপরে মালবের বিরুদ্ধে অভিযান, পালময়ের রাজা প্রতাপের বিরুদ্ধে অভিযান ইত্যাদি। তো সম্রাট শাহজাহান তিনি সিংহাসনে আরোহণ করার পরে তিনি কিছু
কিছু নীতি গ্রহণ করেন, যার মাধ্যমে তার শাসনকালটাকে বলা হয় মুঘল সাম্রাজ্যের অন্যতম একটা স্বর্ণযুগ। যে স্বর্ণযুগটা কী কী কারণে সেটা আমরা একটু আলোচনা করব। তার আগে একটু তার চরিত্র এবং তার কৃতিত্বটা যদি আমরা একটু আলোচনা করে নিই। সম্রাট শাহজাহান তিনি ছিলেন সৌন্দর্য এবং সম্পদের পূজারী। তার সাম্রাজ্যের আগে যারা শাসক ছিলেন, যেমন সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, এই সময় কিন্তু সাম্রাজ্যের ব্যাপক সম্প্রসারণের কারণে সাম্রাজ্যের আর্থিক একটা স্থিরতা আসে, এবং এই আর্থিক স্থিরতা বা আর্থিক প্রাচুর্য থাকায় সম্রাট শাহজাহান কিন্তু তিনি সাম্রাজ্যের ললিত কলায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সমর্থ হয় এইসব আর্থিক সচ্ছলতার কারণে। এবং সম্রাট শাহজাহান তিনি বিভিন্নভাবে সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় স্থাপত্য শিল্পের অনবদ্য অবদান রাখেন। এই কারণে তাকে স্থাপত্যের রাজপুত্র হিসেবে কিন্তু অভিহিত করা হয়। সম্রাট শাহজাহানের সময়ে পূর্ববর্তী যে সম্রাটগণ তারা লাল লাল যে ইটের ব্যবহার করতেন, সেই লাল ইটের পরিবর্তে সম্রাট শাহজাহান শ্বেত মর্মর পাথরের যে স্থাপনা সেগুলো নির্মাণের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছিলেন। সম্রাট শাহজাহানের সময় আগ্রা থেকে রাজধানী দিল্লিতে কিন্তু স্থানান্তর হয়েছিল, এবং এই দিল্লিতে তিনি অনেক স্থাপনা নির্মাণ করার পাশাপাশি কাবুল, কাশ্মীর, কান্দাহার, আজমিরেও তিনি অনেক প্রাসাদ এবং মসজিদ নির্মাণ করেছিলেন। সম্রাট শাহজাহান আগ্রায় দিওয়ানি আম, দিওয়ানি খাস, মতি মসজিদ, মুসাম্মাম বুরুজ, শীষমহল ইত্যাদি স্থাপত্য নির্মাণ করেছিলেন। তবে এইসব স্থাপত্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মতি মহল, মতি মসজিদ বা মতি মসজিদ আর কি। এই মতি মসজিদ ছিল পৃথিবীর সাদুল্লাহ খানের নেতৃত্বে নির্মিত। 30 লাখ মুদ্রা ব্যয়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল, এবং বলা হয় যে এই মতি মসজিদ পৃথিবীর অনিন্দ সুন্দর মসজিদ স্থাপত্যের অন্যতম। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থাপন করার পরে তিনি দিল্লিতে নতুন নগরীর গোড়াপত্তন করেন, তার নামানুসারে জাহানাবাদ। এখানে তিনি লালকেল্লা দুর্গ নির্মাণ করেন। এই দুর্গের অভ্যন্তরে দিওয়ানি আম, দিওয়ানি খাস, মমতাজ মহল নামক প্রাসাদ নির্মাণ করেন। তবে দিওয়ানি খাস ছিল স্থাপত্যের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই স্থাপত্যে বহু মূল্যবান পাথর ব্যবহার করা হয়। এটাকে বলা হতো যে সম্রাট নিজে এটাকে মনে করতেন যে ভূস্বর্গর মতো আর কি। তারপর এখানে একটা শ্লোক, ফার্সে একটা শ্লোক সম্রাট লিখে রেখেছেন, আগার রাবরু এ জমিন ফেরদৌস আজ হামিনাস হামিনাস হামিনাস, অর্থাৎ স্বর্গ যদি ধরার মাঝে থাকে কোনখানে, এখানে তা, এখানে তা, এখানে। এভাবে দেখা যাচ্ছে যে তিনি স্থাপত্যের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া সম্রাট শাহজাহানের সময়ে আরেকটা মসজিদ নির্মিত হয়, সেটা হচ্ছে দিল্লি জামে মসজিদ। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম। বহু মূল্যবান পাথর দ্বারা এই মসজিদটা নির্মাণ করা হয়। এছাড়া তিনি একটা তার সিংহাসনের জন্য একটা সিংহাসন তৈরি করেন, সেটার নাম ছিল হচ্ছে ময়ূর সিংহাসন। তো ময়ূর সিংহাসন সম্পর্কে তোমাদের বিভিন্ন পরীক্ষা আসে, ময়ূর সিংহাসন সম্পর্কে কী জানো বা এরকম, তো সে সম্পর্কে যদি আমি একটু সংক্ষেপে আলোচনা করি। ময়ূর সিংহাসন ছিল যে সম্রাট শাহজাহানের সময় নির্মিত অনুপম একটা স্থাপত্য কীর্তির নিদর্শন। শিল্পী বেগদাল খানের তত্ত্বাবধানে 8 কোটি টাকা ব্যয়ে 7 বছরে এই সিংহাসনটা নির্মাণ করা হয়। এই সিংহাসনে 4টা স্তম্ভ ছিল স্বর্ণের তৈরি, এবং এই 4 স্তম্ভের উপরে একটি কারুকাজ মণ্ডিত চন্দ্র তপ ছিল আর কি। প্রত্যেক শীর্ষের যে 4টা স্তম্ভের শীর্ষে মুখোমুখি বসানো 2টা ময়ূর ছিল, একজোড়া ময়ূর স্থাপন করা হয়েছিল, আর এদের মাঝখানে ছিল বহু মূল্যবান মণি মুক্তা খচিত ফলবান বৃক্ষ। সিংহাসনে ওঠার জন্য 3 ধাপ বিশিষ্ট কিন্তু সিঁড়ি ছিল, যেটা দিয়ে সিংহাসনে ওঠা যেত। তো এই অনিন্দ সুন্দর মূল্যবান এই ময়ূর সিংহাসনটি
সম্রাট শাহজাহানের জ্ঞান, সৌন্দর্য এবং ঐশ্বর্যের অন্যতম কিন্তু একটা উজ্জ্বল নিদর্শন। পরবর্তীতে তা মুঘল সাম্রাজ্যের যখন ক্ষয় হয়ে যায় তখন আমরা জানি যে 1739 খ্রিস্টাব্দে পারস্যের একজন আক্রমণকারী নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং এই ময়ূর সিংহাসনটা কিন্তু পারস্যে নিয়ে যান। পরবর্তীতে ব্রিটিশরা পারস্য থেকে ব্রিটিশদের এখানে নিয়ে যায় এবং বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে এই ময়ূর সিংহাসনটা কিন্তু প্রদর্শিত হয়ে আছে, সংরক্ষণ করা হয়। তারপরে সম্রাট শাহজাহানের সময় আর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল তাজমহল। সম্রাট শাহজাহানের রাজত্বকালের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হচ্ছে তাজমহল। সম্রাট তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধির উপরে যমুনা নদীর তীরে, আগ্রার যমুনা নদীর তীরবর্তী স্থানে এই স্থাপত্যটা নির্মাণ করে। এটা ছিল তার স্ত্রীর প্রতি ভালোবাসার এক অনুপম নিদর্শন। 20,000 দক্ষ শিল্পী ও কারিগরের 22 বছরের পরিশ্রমের ফসল কিন্তু হচ্ছে এই তাজমহল। তাজমহলের মূল পরিকল্পনাকারী কিন্তু ছিলেন তিনি নিজেই, সম্রাট নিজেই। এছাড়া অন্যান্য পরিকল্পনা ছিলেন শিল্পী ইস্পান্দিয়া রুমি, প্রধান স্থপতি ইরানের উস্তাদ ঈশা সিরাজি। এছাড়া বাঙালি শিল্পী বলদেও দাসও ছিলেন তাজমহলের অন্যতম স্থপতি। তো যে মরমর পাথরের নির্মিত তাজমহলকে ভেনাস দ্য মিলো বলে অভিহিত করেছেন হ্যাবেল হিসেবে। ইন্দো পার্সিক যে স্থাপত্যের রীতি, এই রীতি মেনে কিন্তু এই তাজমহলটা নির্মাণ করা হয় এবং মধ্যযুগীয় পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সপ্তম আশ্চর্যের একটা হচ্ছে এই তাজমহল। তাজমহল সম্পর্কে আমি জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এরকম করে, হীরা মুক্তা মাণিক্যের ঘটা, যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনু ছটা, যায় যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। অর্থাৎ তাজমহল ছিল মানে সম্রাট শাহজাহানের রাজত্বকালের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, যেটা বর্তমানকালেও কিন্তু ভ্রমণ পিয়াসী মানুষদেরকে বিভিন্নভাবে আনন্দ দিয়ে দিয়েছে। এছাড়া সম্রাট শাহজাহানের সময়ে লাহোরে অন্যান্য কিছু ইমারত নির্মিত হয়, যেমন হীরামহল, মতিমহল, রঙ্গমহল, শীষমহল, নিজামুদ্দিন আউলিয়ার সমাধি ইত্যাদি। এই ছিল সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের। আমরা যদি চিত্রকলার দিক থেকে দেখি যে সম্রাট জাহাঙ্গীরের সময় কিন্তু মুঘল চিত্রকলার একটা বিকাশ সাধন শুরু হয়েছিল এবং সম্রাট শাহজাহানের সময় এই চিত্রকলার আরও উন্নতি সাধন হয়েছিল। সম্রাট ছাড়াও তার যে শ্বশুর আসফ খান শাহজাদার দ্বারা শিক্ষক ছিলেন চিত্রশিল্পের উদার পৃষ্ঠপোষক। এছাড়া শাহজাহানের সময়ে অন্যান্য শিল্পীগণও কিন্তু চিত্রকলার ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখেন। এছাড়া সম্রাট হস্তলিপি বিদ্যারও কিন্তু হস্তলিপি যে বিদ্যা, এটার সমস্তার ছিলেন। হস্তলিপিদেরকে চিত্রশিল্পী সম্মানও তিনি প্রদান করতেন। এভাবে দেখা যাচ্ছে যে সম্রাট শাহজাহান তার স্থাপত্যের চিত্রকলায় এত গুরুত্বপূর্ণ অবদান রাখেন যে তার স্থাপত্যকালটা এখনো কিন্তু সমুজ্জ্বল হয়ে আছে। সম্রাট শাহজাহানের শাসনকালের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে তার স্ত্রী মমতাজ মহল সম্পর্কে আমরা একটু যদি জানি। সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজ মহল ছিলেন, তার প্রকৃত নাম ছিল আরজুমান্দ বানু বেগম। এই আরজুমান্দ বানু বেগম ছিলেন আসফ খানের কন্যা এবং আমরা জানি যে নূরজাহান, সম্রাট নূরজাহানের ভাতিজি। তিনি তার ফুপুর মতোই কিন্তু অপরূপ সৌন্দর্যের অধিকারী এবং বুদ্ধিমতী ছিলেন। এসব কারণে দেখা যাচ্ছে যে 1612 খ্রিস্টাব্দে সম্রাটের সাথে মমতাজ মহলের ধুমধাম করে বিয়ে হয় এবং তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা দ্বারা তিনি স্বামীর অন্তর জয় করার কারণে সম্রাট শাহজাহান মমতাজ মহলকে পরবর্তীতে মালিকাই জামান বা প্রধান মহিষীর সম্মান প্রদান করেন।
ব্যক্তিগত জীবনে মমতাজ মহল ধর্মনিষ্ঠ এবং উদারমনা ছিলেন এবং তার ফুপুর মধ্যে তিনি তার স্বামীর অন্তর জয় করতে সমর্থ হয়েছিলেন। আমরা দেখি যে 1631 খ্রিস্টাব্দের 7 জুন মমতাজ মহল তার সপ্তম সন্তান প্রসবের সময় তিনি বুরহানপুরে ইন্তেকাল করেন এবং প্রিয়তমার স্ত্রীর এই যে শাহজাহান তার প্রিয়তম স্ত্রীকে হারিয়েছেন, তার মৃত্যুর পরে তিনি এতই বেশি ব্যথিত হয়ে পড়েন যে তিনি 7 দিন পর্যন্ত কোনো রাজকার্যে অংশগ্রহণ করেননি। এভাবে দেখা যাচ্ছে যে সম্রাট শাহজাহান তার প্রেমের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তাজমহল নির্মাণ করেন, যেটি প্রেম ভালোবাসার একটা অন্য বহিঃপ্রকাশ। তো আমরা সম্রাট শাহজাহানের সময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা তার চরিত্র কৃতিত্ব যে একটু দেখি। তো সম্রাট শাহজাহান ছিলেন কিন্তু যোগ্য বিজেতা। তার পিতার শাসনকালের সময় তিনি তার যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে তিনি ভাইদের সাথে বিভিন্ন সংঘর্ষে লিপ্ত হয়ে তার নিজের যোগ্যতা বলে কিন্তু সিংহাসনে আরোহণ করেন। এছাড়া তিনি প্রতিভাধর শাসক ছিলেন, শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তো এসব কিছু নিয়ে বলা যায় যে শাহজাহানের সময়কালটা ছিল মুঘল সাম্রাজ্যের একটা স্বর্ণযুগের মতো। পরবর্তীতে সম্রাট শাহজাহানের 4 পুত্রের মধ্যে তার শাহজাহানের পরে কে সম্রাট হবেন এটা নিয়ে একটা উত্তরাধিকার যুদ্ধ হয় এবং এই যুদ্ধটা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। সেই সম্পর্কে আমরা চেষ্টা করব আগামী ক্লাসে আলোচনা করার জন্য। তো সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে অবশ্যই প্রশ্নগুলো উল্লেখ করবে, আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।